বিকেলে স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। শূন্য পদ পূরণে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার, সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। হামে আরও এক শিশুর মৃত্যু, ৩ জেলায় নতুন আক্রান্ত ৭৮ জন। সারা দেশে টিকাদান শুরু হলেই কমবে প্রাদুর্ভাব, আশা চিকিৎসকদের। আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্যস্তূপের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, বাতাসে মিথেন গ্যাস ছড়ানোয় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা। এবং হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব, তেহরানকে চাপে রাখতে 10 সহস্রাধিক সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে আজ স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 4টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী একথা জানান। অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে অনুসন্ধান এবং তদন্ত করছে দুদকসহ আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থা। প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। সেখানে 24 ঘণ্টায় নতুন ভর্তি 11 জন। বর্তমানে চিকিৎসাধীন 145 শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী এ পর্যন্ত হামে 51 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 33 জন। এছাড়া সিরাজগঞ্জ জেলায় গত 24 ঘণ্টায় নতুন করে 8 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 34 জন। 20 এপ্রিল থেকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হলে প্রাদুর্ভাব কমবে বলে মত দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। দেশের প্রত্যন্ত এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় শিশু রোগীর চাপ বাড়ছে বলেও মত দেন তারা। রোগীর স্বজনরা বলেন, বাসায় নেয়ার পর পরবর্তীতে অবস্থার অবনতি হচ্ছে। MR আসাদের রিপোর্ট। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 19,000। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে প্রায় 200 শিশুর। শিশু রোগীদের নিয়ে হাসপাতালে সিট পেতে স্বজনরা ঘুরছেন হাসপাতালের দুয়ারে দুয়ারে। বাংলাদেশ শিশু হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরে আবারও অবস্থার অবনতি দেখতে পাচ্ছেন স্বজনরা। এতে বাড়ছে দুশ্চিন্তা। মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম, তখন 1 সপ্তাহ ভর্তি ছিল, ফুসফুসের সমস্যা ছিল। একটু সুস্থ হতে হনে বাড়িতে গেছি, 1 সপ্তাহ বাড়ি ছিল। আবার এরপরে দেখলাম যে এই যে এইগুলো জ্বর উঠছে আর যে হামের গোটাগুলো উঠছে আর কি। কুর্মিতলা মেডিকেল গেছি, ওইখান থেকে পরে ওইখানে ছিলাম 11 দিন ভর্তি। পরে ওইখান দিয়ে একটু সুস্থ হয়েছে, তারপরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে হাম উঠছে 5 দিন পরে। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার আতিকুল ইসলাম জানান, রাজধানীর বাইরে থেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছেন রোগীরা। যেগুলি সিভিয়ার ফর্ম হয়ে যায় তখন কিন্তু ঢাকায় আসতেছে, এবং ঢাকায় এসে এটা কিন্তু মানে যখন অনেক অক্সিজেন লাগে, একটা সিভিয়ার নিউমোনিয়া, তখন কিন্তু নর্মালি একটা বেডে নর্মাল অক্সিজেন দিয়ে সে ট্রিটমেন্ট করা সম্ভব না। অনেক ছোট এবং অনেক বয়স্ক, এরা কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড, মানে ইমিউনিটি ওদের অনেক কম থাকে। আজকে যখন অনেক বেশি ইনফেক্টেড এরিয়া থাকে, সেখানে কিন্তু আমাদের
আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয়ত হলো অনেক ছোট বাচ্চা কেন হচ্ছে, একটা কোশ্চেন করছে, যদি ব্রেস্ট ফিডিং চাইল্ড না হয়, যদি ফর্মুলা ফিড চাইল্ড হয়, এই বাচ্চাগুলো কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তাদের ম্যাটারনাল প্রোটেকশন ব্রেস্ট ফিডিং বাচ্চা যেভাবে পায়, একটা ফর্মুলা ফিড বাচ্চা বা অন্য কোনো খাবার খায়, সেই বাচ্চা কিন্তু সেই প্রোটেকশনটা নাই। 20 এপ্রিলের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হলে অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে বলেও মত দেন তিনি। গভর্নমেন্ট খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে এই হার্ড ইমিউনিটিকে কারেকশন করার জন্য, কিন্তু 6 মাস থেকে 10 বছরের মধ্যে যত বাচ্চা আছে আগে যদি ভ্যাকসিন পেয়ে থাক বা না থাক, আবার ভ্যাকসিন দিচ্ছে। শিশুদের সুচিকিৎসা নিশ্চিতে উপসর্গ দেখা দেওয়া মাত্রই নিকটস্থ হাসপাতালে রোগীদের ভর্তির পরামর্শ দেন তিনি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আজ থেকে কমবে দেশের চলমান তাপপ্রবাহ। এছাড়া আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 20 তারিখের পরে আবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। চলতি মাসে তীব্র তাপপ্রবাহ না হলেও দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। আগামী 24 ঘন্টায় আশা করছি ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশ থেকে মোটামুটি আজকে হিটওয়েভ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পরে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মৃদু থেকে মাঝারি ধরনের হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আমিনবাজারে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ চলাচলকারীরা। অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে এসব ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। পরিবেশবিদদের দাবি, ভাগাড় থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে মিথেন গ্যাস। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ভাগাড়ের কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্ব প্রতিবেদনের আজ থাকছে প্রথম কিস্তি। এক পলকে মনে হতে পারে এটি যেন রাঙামাটির পাহাড়, কিন্তু না, বিশাল বর্জ্যের স্তূপ এটি। আশ্চর্যের বিষয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফেলা হচ্ছে টনকে টন বর্জ্য। এই দৃশ্য আমিনবাজার ডাম্পিং গ্রাউন্ডের। প্রায় 2 দশক এই স্থানে বর্জ্য ফেলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সময়ের সঙ্গে বর্জ্যের পরিমাণ বেড়ে এই ভাগাড় পরিণত হয়েছে ময়লার পাহাড়ে, যা গলার কাটা স্থানীয়দের কাছে। এখানে সাধারণ মানুষ এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারে, অনেক অসুবিধা হয়ে যায়। যে গন্ধটা লাগে এই গন্ধ সহজে যায় না, গন্ধ খুব খারাপ, কি করার। 2007 সাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে শুরু হয় বর্জ্য ফেলা। বর্তমানে মূল স্থানটি ছাড়াও রাস্তার পাশেও ফেলা হচ্ছে ময়লা। সব মিলিয়ে গ্রাউন্ডের আশপাশের এলাকাগুলো হয়ে উঠেছে দুর্গন্ধের আতুরঘর। এলাকায় যা আমরা ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি না, দুর্গন্ধ ছড়ায়, রাস্তার মধ্যে ময়লা হালায়, 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়। অনেকের অভিযোগ, এই ময়লাগুলোর কারণে দূষিত হচ্ছে মাটি আর বায়ু, নদীও পাচ্ছে না রক্ষা। আমাদের মাটিটা দূষণ হয়, পাশে নদী আছে, নদীর পানি বিষাক্ত হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে শুনছিলাম যে ময়লা থেকে এখান থেকে কারেন্ট তৈরি করবে। যদি উৎপাদন বিদ্যুৎ হয় তাহলে তো আমাকে সবার লেগেই ভালো। সিটি কর্পোরেশনের তথ্য মতে এই গ্রাউন্ডে প্রতিদিন প্রায় 4,500 মেট্রিক টন ময়লা ফেলা হয়। স্তূপের উচ্চতা বর্তমানে প্রায় 90 ফুট। পরিবেশবিদদের দাবি, 2017 সালেই শেষ হয়েছে এই ডাম্পিং প্ল্যানের মেয়াদ। এত পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ অধিদপ্তর সেখানে ছাড়পত্র দেওয়ার মতো কোনো সুযোগ নাই। 2017 সাল বা 18 সালের পর থেকে এই ডাম্পিং সাইটের আর কোনো ছাড়পত্রের বৈধতা আর নাই। ভাগাড়ে পোড়ানো বর্জ্য থেকে ছড়াচ্ছে মিথেন গ্যাস, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে বলেও জানান তিনি। মাইক্রোবিয়াল এয়ার পলিউশন হচ্ছে, জীবাণুগুলো বাতাসে যাচ্ছে এবং সেই বর্জ্য পড়িয়ে দেওয়ার কারণে আশেপাশে বায়ু দূষণ হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ময়লার ভাগাড়ের কারণে মশা ও মাছির প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, যা তৈরি করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এই ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ডে নানা জাতীয় আবর্জনা ফেলা হয়। এই আবর্জনাগুলো কিন্তু আমাদের বহুমুখী ক্ষতি করে, যেহেতু এগুলো খোলা, ক্ষতিকর পোকামাকড় পরিবেশের অন্যান্য জায়গায় যখন বসে এগুলো কিন্তু ছড়িয়ে যায়, ফলে সংক্রামক ব্যাধি বা রোগগুলো ছড়ায়। বিগত সরকারের শাসনামলে এই ডাম্পিং গ্রাউন্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছিল। এখন দেশে নতুন সরকার কি বিদ্যুৎ উৎপাদন করবে নাকি ভিন্ন কিছু ভাবছে, জানাবো পরের পর্বে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অবশেষে কুষ্টিয়ায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মাঠে নামে প্রশাসন। কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বেলগাছি বাজারে অভিযান চালিয়ে ডাক্তার পরিচয় দেয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আটকের পর জেল জরিমানা সহ তার চেম্বার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। পার্থসারথী ঘোষের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে বনোয়ারা। কুষ্টিয়ার একটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র 3 মাসের RMP প্রশিক্ষণ নিয়ে নামের আগে লেখেন ডাক্তার পদবি। এলাকায় খুলে বসেছেন ব্যক্তিগত চেম্বার, ব্যবহার করছেন সিল ও প্যাড। এভাবেই 3 বছর ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বেলগাছি মেডিকেল হলের মালিক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ডাক্তার না ভাই, এটা আসলে ছাপানোর সময় ভুল করা হয়েছে। অভিযুক্ত ওই ভুয়া চিকিৎসকের প্রতারণার শিকার হয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী 9টি পরিবার। এই অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুমারখালী উপজেলা সহকারী কমিশনার নাভিদ সারওয়ার। জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে প্রতারণা করেছেন তিনি। ইব্রাহিম খলিলুল্লাহর মতো আর কেউ যেন ভুয়া ডাক্তার সেজে ভবিষ্যতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, যার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় ভোক্তা অধিকার আইনে, এবং তার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ডলি বিনতে বনোয়ারা, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসনে নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারলে হরমুজ প্রণালীর ওমান অংশে কোনো ধরনের আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে জাহাজ চলাচল করতে পারবে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াতে সেখানে নতুন করে সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের ব্যাপারে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে চলাচল করতে পারবে। ইরান সেক্ষেত্রে হামলা চালাবে না। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে। প্রস্তাবটি তখনই কার্যকর কিংবা বাস্তবায়নযোগ্য হবে যখন ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশ ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেয়া হবে। পড়তে পারে বলে আপনি মনে করেন? এদিকে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে সেখানে নতুন করে 10 সহস্রাধিক সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান বাহিনীর রণতরী USS জর্জ H.W. বুশ এবং এর সহগামী যুদ্ধজাহাজ বহরে করে প্রায় 6000 সেনা সদস্য বর্তমানে সমুদ্রপথে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এ মাসেই তারা গন্তব্যে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি বলেন, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থকারী দেশ। বিশ্বের অনেক দেশই এই প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পাকিস্তানের মাধ্যমেই এ যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। এদিকে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ওয়াশিংটনের বার্তা নিয়ে তেহরানে পৌঁছান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে ডিজেলের অভাবে কৃষকদের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল না পাওয়ায় কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে, দেশে মজুদ থাকা ডিজেল দিয়েই চলতি মৌসুমের সেচ কাজ সম্পন্ন করা সম্ভব। আর সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের জ্বালানির ব্যবস্থার কথা জানায় জেলা প্রশাসন। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। জামালপুর সদর উপজেলার জামিরের চরে ধানসহ বিভিন্ন ফসলের মাঠ এটি। বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ফসল উৎপাদনে এখানকার কৃষকদের একমাত্র ভরসা ডিজেল চালিত সেচ পাম্প।
এই অঞ্চলের 12 একর জমিতে ধান, ভুট্টা সহ গ্রীষ্মকালীন ফসল চাষ করছেন কৃষকরা। এইসব জমিতে সেচ দিতে প্রতিদিন প্রায় 10 লিটার ডিজেল প্রয়োজন। ঠিকমতো তেল না পাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে কৃষকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। লাগবে তেল 10 লিটার, তেল পাইতেছে আমি 3 লিটার। আমি তেল না পাইলে খেতে কেমনে আমি পানি দিব? 10-12 একর জমি আবাদ করছি, পানি ফেরাইতেছি না। এই তেল বাগারে এবারে আমাদের গ্রামে আরো অনেক মনে হয় যে মাসের জমিগুলো ফাইটে গেছে গা, ধান হইতেছে না। সরকারকে আবেদন, আমার তেল না দিলে আমার জমিন ফাইটে, মাঠ আমার ফাইটে গেছে গা। ধান ক্ষেত ফাইটে গেছে, ফুল বের হইছে। এখন যদি কেরোসিন আপনারা না দেন তাহলে আমরা কিভাবে করব, ধান আবাদ করে নেব? তবে কৃষি বিভাগ জানায়, জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে চাষিদের ডিজেলের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবার মিলে যৌথভাবে ডিজেল চালিত যে মালিক যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা নিয়মিত ডিজেল সরবরাহ করে যাচ্ছি এবং সেচ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছি। আর সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকদের জ্বালানির ব্যবস্থার কথা জানায় জেলা প্রশাসন। সকল প্যাক পয়েন্ট ডিলার এবং এজেন্সি রয়েছে যাদের মাধ্যমে আমাদের কৃষকরা জ্বালানি পেয়ে থাকে। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে তারা যে পরিমাণ বরাদ্দ পাচ্ছে সেখান থেকে যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে কৃষকদেরকে দেওয়া হয়। জেলা সদর সহ 7টি উপজেলায় ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে 28,103টি ও বিদ্যুৎ চালিত রয়েছে 25,065টি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, সংবাদের প্রথম অংশেই বলছিলাম, হামের সংক্রমণে সারা দেশেই বাড়ছে উদ্বেগ। মৃত্যুর পাশাপাশি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এ বিষয়ে জানাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম তুহিন। তুহিন, বরিশালের হাম পরিস্থিতির বর্তমান অবস্থা কেমন দেখছেন? প্রতিদিনই দক্ষিণ অঞ্চলে মৃতদের সংখ্যা কিন্তু বাড়ছে, যাচ্ছে, তখন কিন্তু হাসপাতালের সংখ্যা পবিত্র করেছে এই মুহূর্তে যে একটি বেড়ে একজন রোগী থাকার কথা শুনে কিন্তু এখানে কিন্তু রোগীর যে সংখ্যা রয়েছে যারা এখানে এছাড়া চলতি বছরের জানিয়ে যাচ্ছে দর্শক, বরিশাল থেকে হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল ইসলাম তুহিন। এদিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মেম্বার শাহিনুরের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল 1000 লিটার ডিজেল। অন্যদিকে গণমাধ্যম কর্মীদের তৎপরতায় কালোবাজারে ক্রয়কৃত 800 লিটার ডিজেল জব্দ করেছে কাশীনাথপুর ফাঁড়ি পুলিশ। এ সময় ডিজেল বহনকারী 2 ভ্যান চালককে আটক করে হেফাজতে নেয় তারা। ভারত থেকে আসা হনুমানের উপদ্রবে অতিষ্ঠ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ধর্মদহ গ্রামবাসী। পেটের ক্ষুধায় এসব হনুমান ভুট্টা, কলা, পেয়ারা ও শাকসবজির ক্ষেত সহ নষ্ট করছে ফসলি জমি। প্রতিকার হিসেবে কৃষকরা গুলতি ও তীর ধনুক ব্যবহার করলেও খুব একটা লাভ হচ্ছে না। মানজারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ধর্মদহ গ্রামে 6 থেকে 7 বছর আগে ভারত থেকে কয়েকটি হনুমান এসেছিল সীমান্তের মাথাভাঙ্গা নদী পেরিয়ে। প্রথম দিকে গ্রামবাসীর কাছে হনুমান আনন্দের ও দর্শনীয় প্রাণী হলেও এখন এগুলোর অত্যাচারে অতিষ্ঠ তারা। বন জঙ্গল না থাকায় প্রাকৃতিকভাবেই হনুমানের কোনো আবাসস্থল নেই। বাঁশবাগান অথবা বড় গাছে অবস্থান নিলেও ক্ষুধা পেলে সুযোগ বুঝে হানা দিচ্ছে ক্ষেতের ছোলা, কলা, ভুট্টা, পেয়ারা, আমসহ সকল ফসলে। নিজে খাওয়ার পাশাপাশি নষ্ট করছে অনেক ফসল। ফসলাদি প্লাস এই যে যেমন হচ্ছে আম টাম দেখছেন, এই ফল ফলালি যেটাই আছে না কেন তারা বিনিষ্ট করাতে এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ভুট্টার কান সব ভাঙ্গি খামসুর করে ফেলছে, খাইছে একটা কিন্তু ভাঙ্গি খামসুর করে ফেলছে। শুধু তাই নয়, সুযোগ বুঝে ঘরে ঢুকে নষ্ট করছে সবকিছু। রান্না করা খাবারের পাতিল নিয়ে গাছের মগডালে বসে খাওয়া এখন নিত্যদিনের ঘটনা। টিনের ঘরগুলাকে লাফালাফি করে ভেঙে 1 বছরের বেশি একটা টিন যাচ্ছে না। যদি হনুমান অন্য কোথাও নিয়ে গিয়ে তার হেফাজত করা কিংবা সরকার বন মন্ত্রণালয়ের বিভাগ থেকে একত্রিত করে কোনো অভয়ারণ্যে যদি ছেড়ে দিয়ে আসতো। তারা আমাদের পরিবেশেরই একটি অংশ, তাদের উত্তপ্ত করা যাবে না। তারা নিজে থেকে একসময় চলে যাবে, এমন মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরা আমাদের পরিবেশের অংশ, এদেরকে উত্তপ্ত করা যাবে না। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিভাগীয় বনকর্তা মহোদয় এবং সহকারী বন সংরক্ষক মহোদয় তৎপর আছেন। এসব ভারতীয় হনুমানের অত্যাচার থেকে নিজেদের ও ফসলি জমি রক্ষা করতে তাদের খাবার ও বনাঞ্চলের ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কম সময়ে লাভজনক হওয়ায় অন্য ফসল ছেড়ে তরমুজ চাষে ঝুঁকছেন পিরোজপুরের কৃষকরা। তবে উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। এদিকে লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে ঝালকাঠিতে তরমুজের বাণিজ্যিক আবাদ বেড়েছে। মৌসুমের শুরুতে প্রয়োজনীয় সার, ওষুধ এর সংকট কাটিয়ে উঠলেও নতুন করে তেল সংকটে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। নুরুদ্দিন ও রুহুল আমিন রুবেলের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। দক্ষিণাঞ্চলের উর্বর মাটি আর অনুকূল আবহাওয়ায় পিরোজপুরে ব্যাপকভাবে বাড়ছে তরমুজ চাষ। জেলার উপজেলায় বিস্তীর্ণ জমিতে এখন সবুজ তরমুজের সমারোহ। এবছরে জেলায় 396 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে 36 কোটি টাকা। 1 বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হচ্ছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। ফলন ভালো হলেও পরিবহন খরচ ও মধ্যস্বত্বভোগীদের কারণে কমে যাচ্ছে লাভের পরিমাণ। আমাদের এখানে কোনো কেজিও বিক্রি হচ্ছে না, মন হিসাবে বিক্রি হচ্ছে না, এটা আরো আলাদাই সিন্ডিকেট করছে। কৃষি অফিস জানা তাদের কোনো সহানুভূতি পাইনি আমরা, এখন আমাদের তো অনেক লস। বাজারে সরবরাহ বেশি থাকায় দামেও পড়েছে প্রভাব। তাই আধুনিক পদ্ধতি ও সরাসরি বাজারজাতকরণ বাড়লে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। পিরোজপুর জেলায় এবছর 396 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর থেকে প্রায় 30 থেকে 40 কোটি টাকা বিক্রি হবে। এদিকে গত 3-4 বছর ঝালকাঠিতে তরমুজের বাণিজ্যিক আবাদ শুরু হয়েছে। লাভজনক হওয়ায় জেলার রাজাপুর, নলছিটি ও সদরের চরাঞ্চলে বেশিরভাগ কৃষকই এবছর উৎসাহিত হয়ে আবাদ করে তরমুজ। তবে তেল সংকটে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এদিকে যে হইছে এখন সাইজ মতনই আছে আর কি, পানি কেজি দিলে ভালো। তেল তুলা পাই না, এত আমাদের পিছনে আছি। দামটা ভালো পাই তাহলে আমরা 1.5 কোটি টাকা বেচতে পারবো। ঝালকাঠিতে প্রতি বছরই তরমুজের আবাদ বাড়ছে। তরমুজের ভালো দাম পেলে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। তরমুজ চাষের জন্য যে কারিগরি পরামর্শ এগুলো দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে তরমুজের প্রসেসিং করে আমরা যেন আরো উন্নত মানের বিভিন্ন খাদ্য উপাদান তৈরি করতে পারি। চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় 127 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যার বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। 2 দশক পূর্ণ করল তারুণ্যের জনপ্রিয় ব্যান্ড মোজো। সম্প্রতি দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে বেভারেজ ব্যান্ডটির 20তম জন্মদিন। রাজধানীর আকিজ হাউজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় মোজোর 21তম বর্ষের পথচলা। একই সঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দিনব্যাপী কনসার্ট ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়, যা চলবে 18 এপ্রিল পর্যন্ত। এছাড়া উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেও বৈশাখী মেলা ও কনসার্ট আয়োজন করা হয়। 2 দশকের পথচলা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
টেলিসার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, ভোক্তাদের ভালোবাসায় খুব অল্প সময়েই বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ডে পরিণত হয়েছে মোজো। টেবিল টেনিস 2 বছরের চুক্তিতে বাংলাদেশ টেবিল টেনিস দলের প্রধান কোচ হলেন জাপানের ইউতাকা নাকানো। টেবিল টেনিসে দীর্ঘমেয়াদী উন্নয়ন ও আন্তর্জাতিক সাফল্য বাড়ানোর লক্ষ্যে নতুন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। এছাড়া গতকাল ঢাকায় এসে পৌঁছান নাকানো। এর আগে 2022 সালে বাংলাদেশের ল্যাব এইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে কাজ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস একাডেমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নাকানো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। বিকেলে স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। শূন্য পদ পূরণে স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার, সংসদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী। হামে আরও 1 শিশুর মৃত্যু, 3 জেলায় নতুন আক্রান্ত 78 জন। সারা দেশে টিকাদান শুরু হলেই কমবে প্রাদুর্ভাব, আশা চিকিৎসকের। আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্যস্তূপের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, বাতাসে মিথেন গ্যাস ছড়ানোয় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা। এবং হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব, তেহরানকে চাপে রাখতে 10 সহস্রাধিক সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।